আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজ। আজ আপনাদের জন্য পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি প্রেমের উপন্যাস, ভালোবাসা প্রেম নয়। উপন্যাসটিকে আমরা অডিও বুক করার সময় 4টি পর্বে ভাগ করেছি। আজ পড়ছি এর প্রথম পর্ব। মুখবন্ধ। আমি আমার বন্ধু কামালের জীবনের একটি অধ্যায় লিখছি। কামালের সঙ্গে আমার প্রথম দেখা নিউ ইয়র্কের গ্রেহাউন্ড বাস টার্মিনালে। বেশ নাটকীয় সেই সাক্ষাৎকার। সেটা ছিল নভেম্বর মাস। তখন জাঁকিয়ে শীত পড়েনি, যে কোনো সময় তুষারপাত হতে পারে। তাই প্রচুর গরম জোব্বাজাব্বা সমেত আমাদের সঙ্গে বেশ ভারী মোটা ঘাট। সেখানে আমাদের জন্য কারোর অপেক্ষা করার কথা ছিল না। কোনো চেনা মুখ দেখতে পাবো এমন আশাও করিনি। গ্রেহাউন্ড বাস টার্মিনাল একটি বিশাল ব্যাপার। আমাদের হাওড়া রেল স্টেশনের চেয়ে অনেক বড় তো বটেই, এবং বেশ কয়েকতলা মিলিয়ে তার বিস্তার। প্রথম এলে একটু দিশেহারার মতন লাগে। আমি অবশ্য আগে এখানে বার দুয়েক এসেছি, তা অনেক বছর আগে। এর মধ্যে অনেক কিছুই বদলে গেছে, সুতরাং আমার অবস্থাও নবাগতের মতনই। তাহলেও আমি সাথীকে আশ্বস্ত করেছিলুম যে চিন্তার কিছু নেই, ঠিকই রাস্তা খুঁজে পাব। আমাদের আমন্ত্রণ ছিল স্নিগ্ধা মুখার্জি ও অম্বুজ মুখার্জির বাড়িতে আতিথ্য নেবার। ওরা থাকেন নিউ ইয়র্ক শহর ছাড়িয়ে খানিকটা দূরে, স্কার্সডেলে। গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে গিয়ে আমাদের শহরতলি ট্রেন ধরতে হবে। ভিড় ঠেলে ঠুলে বাইরের রাস্তার দিকে এগুচ্ছি। হঠাৎ ফিটফাট পোশাক পরা এক সুদর্শন যুবক আমার সামনে এসে জিজ্ঞেস করল, তোমার নাম সুনীল তো? আর এ নিশ্চয়ই সাথী? চলো। উত্তরের অপেক্ষা না করেই সে আমার কাছ থেকে নিয়ে নিল সবচেয়ে ভারী সুটকেসটা। সাথীর হাতের ব্যাগটাও সে তুলে নিল প্রায় জোর করেই। তারপর সে এত দ্রুত হাঁটতে লাগলো, তা আমাদের প্রায় ছুটতে হলো ওকে ধরবার জন্যে। বাইরে বেরিয়ে বলল, আমার সঙ্গে একটা গাড়ি আছে, তাতে অবশ্যই নানান মালপত্র ঠাসা, তোমাদের একটু অসুবিধা হবে। যাই হোক, কষ্ট করে চলে যাবে, ঘণ্টা দেড়েকের মতো জার্নি। ও, আমার নামটাই তো বলা হয়নি। আমার নাম কামাল। স্নিগ্ধাদি বললেন তোমরা আসছো, আমি এই পথেই যাচ্ছিলাম। গ্রেহাউন্ড বাস টার্মিনালে 50 জাতের মানুষ, ভারতীয়ের সংখ্যাও তার মধ্যে কম নয়। কামাল আমাদের চিনল কি করে? বিদেশে এয়ারপোর্ট বা ট্রেন বাস টার্মিনালে অপরিচিত কারোকে রিসিভ করতে এলে সাধারণত হাতে একটা ছবি নিয়ে আসতে হয়। ছবি না থাকলে একটা বোর্ডে অতিথির নাম লিখে সেটা উঁচু করে তুলে ধরে থাকে অনেকে। কামাল বলল, আমার ওসব কিছু দরকার হয় না, আমি ঠিক বুঝতে পারি। এ পর্যন্ত কত লোককে রিসিভ করতে এসেছি, আমার একবারও ভুল হয়নি। কামাল আমাকে জীবনে আগে কখনো দেখেনি তো বটেই, ছবিও দেখেনি। আমার নামও আগে শুনেছিল কিনা সন্দেহ। আমাকে একজন লেখক হিসেবেও সে চিনত না। এই না চেনার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে এই যে কামালের বই পড়ার অভ্যেসই নেই। পরে জেনেছি সে সদা চঞ্চল মানুষ, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতেই পারে না, বই পড়ার ধৈর্য নেই তার। পরে আরও জেনেছিলাম যে সেই সন্ধেবেলা স্কার্সডেলের দিকে যাবার কোনো প্রয়োজনও তার ছিল না। আমাদের পৌঁছে দিয়ে সে পালাই পালাই করছিল। একসময় সে চলেও গেল। সারা রাত গাড়ি চালিয়ে বস্টনে ফিরে যাবে। যদি বস্টনে যাওয়ার অতই জরুরি তাড়া ছিল ওর, তাহলে আমাদের জন্য উল্টো দিকে অতখানি গেল কেন কামাল? আমরা ওর অপরিচিত এবং আমাদের কাছে ওর কোনো দায়ী নেই। এই কথা জিজ্ঞেস করলে কামাল শুধু হাসে, খানিকটা যেন কোনো শিশুর দুষ্টুমি করে ধরা পড়ার হাসি। প্রথম আলাপেই কামাল আমাদের তুমি বলেছিল। কারো সঙ্গে ঘনিষ্ঠতা হলে আপনি থেকে তুমিতে নামতে আমাদের মতন শহুরে মানুষের বেশ কয়েকদিন সময় লাগে। প্রায় ক্ষেত্রেই তুমি নামা হয় না, সম্পর্কটা আপনিতেই আটকে থাকে। কামাল ওই সময়টাও দিতে চায় না। ঘনিষ্ঠতা হবে কি হবে না এরকম কোনো দ্বিধাই আসে না তার মনে। আগে থেকেই সে পৃথিবীশুদ্ধ মানুষকে তার নিকট আত্মীয় বলে ধরে নিয়েছে। কামাল কথা বলতে ভালোবাসে। নিউ ইয়র্ক থেকে স্কার্সডেলে আসার সময় ওর গল্প শুনতে শুনতে আমাদের এর আগের দীর্ঘ বাস জার্নির ক্লান্তি মুছে গেছে। ওকে পছন্দ না করে উপায় নেই। তখনই বুঝেছিলাম এই মানুষটি অন্যরকম। স্কার্সডেলে পৌঁছে আমি পকেটে হাত দিয়ে দেখলাম সিগারেট রয়েছে মাত্র একটি। আসবার পথে সিগারেট কিনে নিব ভেবেছিলুম, ভুলে গেছি। স্কার্সডেল ছোট জায়গা। রাত 8টার পর সেখানে অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যাবার কথা। মনে মনে ভাবলুম, যাক, কাল সকালে দেখা যাবে। কিন্তু কামাল ঠিক বুঝতে পেরেছে। জিজ্ঞেস করল, সিগারেট নেই? তাহলে তো খুবই মুশকিল।
যারা স্মোক করে তাদের সিগারেট ছাড়া তো চলেই না। ঠিক আছে, আমি এনে দিচ্ছি। তাকে হাজারবার বারণ করা হলো, সে শুনল না। সে নিজে সিগারেট খায় না, কিন্তু আমার জন্য সে আনবেই। গাড়ি নিয়ে আবার বেরিয়ে গিয়ে আধ ঘন্টা ঘুরে খুঁজে খুঁজে সে নিয়ে এলো 10 প্যাকেট আমার ব্র্যান্ড সিগারেট। তার দামও সে কিছুতেই নেবে না। এই যে দেখছি উপকারের নামে উপদ্রব। সাথী অন্য কারোর কাছ থেকে সামান্যতম সাহায্য নিতে সংকুচিত বোধ করে। সে কামালের ব্যবহারে যেন মরমে মরে যেতে লাগল। অল্পক্ষণ দেখেই বোঝা গিয়েছিল স্নিগ্ধাদি ও অম্বুজদা বাড়িতে কামালের অবারিত দ্বার। অম্বুজ মুখোপাধ্যায় বিখ্যাত অধ্যাপক। সম্প্রতি তিনি আকস্মিকভাবে পৃথিবী ছেড়ে চলে গেছেন। অতিশয় গুণী ও সজ্জন ছিলেন তিনি। যদি স্বর্গ বলে কিছু থাকে তাহলে তিনি নিশ্চিত সেখানে যাবেন। সে যখন তখন রান্নাঘরে ঢুকে যাচ্ছে, বসবার ঘরের কাগজপত্র গুছিয়ে রাখছে। একটা খারাপ বাল্ব পাল্টে নতুন বাল্ব লাগালো। স্নিগ্ধাদিকে রান্নায় সাহায্য করার জন্য পেঁয়াজ কাটতে বসে গেল। এক মুহূর্ত সে স্থির নেই। স্নিগ্ধাদি তাকে রাত্রিরে থেকে যেতে বললেন, কিন্তু সে থাকতে পারবে না। পরদিন সকালে বস্টনে তার বিশেষ কাজ আছে। স্নিগ্ধাদি তাকে খেয়ে যেতে বললেন, সে খাবে না, কারণ পেট ভরা থাকলে সারা রাত গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা। সে কয়েকখানা বিস্কিট চিবিয়ে নেবে পথে। স্নিগ্ধাদি সস্নেহ তিরস্কার করে বললেন, এ ছেলেটা একটা পাগল। এরপর কয়েকদিনের ব্যবধানে কামালের সঙ্গে আমাদের দেখা হলো বেশ কয়েকবার। প্রতিটি ঘটনাই চমকপ্রদ। কামালের মতন বেপরোয়া রকমের পরোপকারী মানুষ আমি সারা জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। সে সিগারেট খায় না, মদ খায় না। দীর্ঘকাল এই খোলামেলা নৈতিকতার দেশে থেকেও সে মেয়েদের পেছনে ছোটাছুটি করে না। পরোপকার তার একমাত্র নেশা। এই মাদকতাতেই সে সবসময় চাঙ্গা হয়ে থাকে। কামালের জন্ম ঢাকা শহরে। যথেষ্ট ধনী পরিবারের সন্তান। প্রচুর বিষয় সম্পত্তি ছাড়াও ওদের পরিবার অনেকগুলো স্টিমারের মালিক। ঢাকাতেই নবাবী হাল চালে কামাল তার জীবনটা কাটিয়ে দিতে পারত, কিন্তু ও বিদেশে চলে এসেছিল বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। তখনও পাকিস্তান দুটুকরো হয়ে যায়নি। পশ্চিমের দাবরানি ও শোষণে পূর্ব পাকিস্তান বিক্ষোভে ফুঁসছে। অল্প বয়স থেকে কামালের ধারণা হয়েছিল বাঙালি যদি শুধুই রাজনৈতিক আন্দোলন করে, অর্থনীতির দিকটা না বোঝে, তাহলে বাঙালির বাঁচার আশা নেই। বাঙালি ব্যবসা নিয়ে মাথা ঘামায় না, তাই সমগ্র পাকিস্তানের ব্যবসা বাণিজ্য মাত্র কয়েকটি পশ্চিম পাকিস্তানি পরিবারের করায়ত্ত। ব্যবসা শেখার জন্যই কামাল চলে এসেছিল পশ্চিমী দুনিয়ায়। শুধু নিজের একটা ব্যবসা দাঁড় করানোই তার একমাত্র উদ্দেশ্য ছিল না। সে চেয়েছিল গরিব বাঙালি ছেলেদের দেশ থেকে আনিয়ে নেবে নিয়ামত। এদের লেখাপড়া শিখতে সাহায্য করবে, তারপর তাদের নিজস্ব ব্যবসার পথ বাতলে দেবে। তাদের পণ্যদ্রব্যের উৎপাদন হবে বাংলাদেশে, বিক্রি হবে পশ্চিম দেশগুলোতে। এর ফলে দেশের কারিগরদেরও সমৃদ্ধি হবে। কিন্তু বিদেশে এসে একার চেষ্টায় একটা ব্যবসা দাঁড় করানো তো মুখের কথা নয়। 60-এর দশক থেকে আফ্রিকার নানান দেশ থেকে প্রাক্তন ভারতীয় হিন্দু মুসলমানেরা দলে দলে ইংল্যান্ড আমেরিকায় পাড়ি দিতে শুরু করেছে। তাদের মূলধন ও 2-3 পুরুষের ব্যবসার অভিজ্ঞতা দুটোই ছিল, সুতরাং তারা আখের গুছিয়ে নিয়েছে অনেক সহজে। কামাল হার স্বীকার করতে জানে না। সে লড়ে গেল প্রাণপণে। প্রথমে কয়েক বছর কাটল কানাডায়, তারপর সারা আমেরিকা চষে বেড়াল। মার্কিনীদের ফ্যাশন ঘন ঘন বদলায়, সে তীক্ষ্ণ নজর রাখল সেই দিকে। তারপর আস্তে আস্তে একটা করে জিনিস নিয়ে সে ঢুকতে লাগলো সুপারমার্কেট চেইনে। কামালের নিজের অবস্থা যখন নড়বড়ে, কোনো রকমে এক মাসে কিছু লাভ হলেও পরের মাসেই লোকসান হয়ে যায়। সেই অবস্থাতেও তার পরোপকারের নেশা ঠিকই লেগে আছে। দেশ থেকে কেউ আসছে খবর পেলেই সে যাবে এয়ারপোর্টে আনতে। তার থাকার অসুবিধা হলে সে তাকে প্রথমে তুলবে নিজের আস্তানায়। কেউ চাকরি পাচ্ছে না, কামাল ঘোরাঘুরি করবে তার চাকরির জন্যে। কলেজে ভর্তি হবার জন্যে কার টাকা নেই, কামালই সেজন্য দারুণ চিন্তিত। যে কোনো উপায়ে সেই টাকা জোগাড় করবে। এইসব কাজ তার কাছে রোজ স্নান করা, খাওয়া, ঘুমানোর মতন স্বাভাবিক। না, এই তুলনাটা ঠিক হলো না। কাজের চাপে তার প্রায় স্নান খাওয়া হয় না, ঘুমেরও কোনো সময় নেই। আগেই বলেছি, আমাদের স্কার্সডেলে পৌঁছে দেবার জন্য কামালের সারা রাত গাড়ি চালিয়ে বোস্টনে ফিরতে হয়েছিল। সে রাতে সে ভালো ভালো রান্না দেখে এসেছে স্নিগ্ধাদির বাড়িতে, কিন্তু কিছুই খায়নি। কামালের কাছে উপকৃত হয়ে কেউ কেউ যদি কুণ্ঠিত বোধ করে, তাহলে কামাল বলে, আরে দাঁড়াও না, দেখবে শিগগিরই এত টাকা উপায় করব যে কারোর কোনো অসুবিধা হবে না। একটা ফান্ড রেখে দেব, যার যখন লাগবে সে নিয়ে খরচ করবে।
আমাকে জিজ্ঞেসও করতে হবে না। কামাল টাকা রোজগার করতে চায় অন্য অনেকের কাজে লাগবে বলে। যাদের বেশি থাকে তারাই সাধারণত অন্যকে কিছু দিতে চায় না, বরং যাদের কম আছে তারা সেইটুকু থেকে অন্যকে যথাসাধ্য দিতে চায়। কিন্তু একথা কামালকে মনে করিয়ে দিয়ে লাভ নেই। হাজার হাজার অপরিচিত ও অনাগতদের সাহায্য করার দায়িত্ব যে তার কাঁধে, সকলের জন্যই সংস্থান করতে হবে তো। আমার সঙ্গে কামালের প্রথম আলাপের সময় কামাল তার ব্যবসার মোটামুটি একটা স্থায়ী ভিত করে ফেলেছে। বস্টনে সে একটা ছোট বাড়ি কিনেছে। কানাডায় মন্ট্রিয়েলেও একটা ঘাঁটি আছে। তার বাড়িতে প্রচুর ছাত্রছাত্রীর আড্ডা। এক সন্ধেবেলা দেখলাম সে একজন বিখ্যাত বাঙালি সুরকারকে খাতির যত্ন করছে। একটি দক্ষিণ ভারতীয় ছাত্রীকে এক ফাঁকে পৌঁছে দিয়ে এলো এয়ারপোর্টে। আমাদের সঙ্গে কথা বলার মাঝে মাঝেই সে বেসমেন্টে নেমে গিয়ে তার কারখানার খোঁজ নিয়ে আসছে। আবার আমাদের জন্য রান্নার তদারকি করতেও তার আলস্য নেই। একসময় আমি জিজ্ঞেস করেছিলাম, কামাল, তোমার পুরো নাম কি? সবাই তোমাকে কামাল বলে ডাকছে শুনছি, কিন্তু তোমার নিশ্চয়ই আরও নাম আছে। ওর মুখের হাসিটা বদলে গিয়েছিল হঠাৎ। দেয়ালের দিকে চোখ রেখে বলল, আর কিছু নেই। দরকার কি? আগে আমার একটা পুরো নাম ছিল বটে, এখন আর সেটা আমি গ্রাহ্য করি না। আমার বাবা মা নেই, মানে তারা আছেন, কিন্তু আমি মনে করতে চাই না। আমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই, আমি একলা। কামাল নামটা আমি আরও ছোট করে ফেলতে চাই, যাতে আমার আগেকার পরিচয় বুঝবার কোনো উপায় না থাকে। আমার নাম হবে শুধু কে। লোকে জিজ্ঞেস করবে কে, আমি বলবো আমি কেউ না। তখনই প্রথম বুঝেছিলাম এই হাসি খুশি মানুষটার মধ্যে একটা কোনো গভীর বিষাদের স্রোত বয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে সে আমাকে তার জীবন কাহিনী শুনিয়েছিল। জুলেখা যখন প্রথম আসে তখন কি অবস্থা শুনবে? শুনলে তোমরা হাসবে। আমি তখন ঘুরতে গেছি অ্যারিজোনায়। সেখানকার টুসন শহরে একটা মেলা হবে। সেই মেলায় আমি আমার প্রোডাক্ট বেচব। প্রোডাক্ট মানে সুন্দর কাজ করা পাটের থলে। সেগুলো তখন হ্যান্ডব্যাগ হিসেবে ভালো চলছে। সেখানে আমার হঠাৎ কি খেয়াল হলো, এক সন্ধেবেলা এক সাউথ আমেরিকানের সাথে পাঞ্জা লড়তে গেলাম। সেটা একটা দৈত্য, তার সঙ্গে আমি কি পারি? কিন্তু আমি তো কোনো ব্যাপারে আগে থেকে হার স্বীকার করি না, তাই নিলাম ওর চ্যালেঞ্জ। সে আমার ডাইন হাত ধরে এমন একখানা ঝাঁকি দিল যে আমার কলার বোন ভেঙে গেল। তখন ঠিক বুঝি নাই, তখন বেশি ব্যথাও হয়নি বুঝলে, কিন্তু 2 দিন পর হাতখানায় প্যারালাইসিসের মতন হয়ে গেল। তারপর ডাক্তার, হাসপাতাল, কত কি কাণ্ড। আমার কাঁধ ও হাত জোড়ায় প্রকাণ্ড ব্যান্ডেজ। শুয়ে থাকতে তো পারি না, তুমি জানো আমার স্বভাব, হেঁটে চলে বেড়াই, কিন্তু কাজকর্ম বিশেষ হয় না। এই সময় নিউ ইয়র্ক থেকে একদিন শামীম টেলিফোন করল, আমার আব্বা আম্মা আসছেন, সঙ্গে করে আনবেন জুলেখাকে। আমি তখন কি করে ফিরে যাই? অ্যারিজোনায় আমার প্রোডাক্টগুলো না বেচে যদি ফিরিয়ে নিয়ে যাই তাতে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। ওখানে কিছুদিন থেকে যাওয়া খুবই দরকার। তাছাড়া আব্বা আম্মা এসেই আমার এই ভাঙা হাত দেখবেন, সেজন্য আমার লজ্জা করছিল। তাই শামীমকে বললাম, আমি এখন যেতে পারছি না, আব্বা আম্মা তো সোজা কানাডায় যাবেন। তুমি জুলেখাকে নিউ ইয়র্ক থেকে টুসনের প্লেনে তুলে দিও, আমি এয়ারপোর্টে রিসিভ করে নেব। তারপর কয়েকটা দিন, সত্যি কথা বলছি তোমায়, আমি যেন কেমন হয়ে গেলাম। সর্বক্ষণ জুলেখার কথা ভাবি, সর্বক্ষণ, একটা মিনিটও বাদ নেই, ঘুমোবার সময়টুকু ছাড়া। তা ঘুমের মধ্যেও রাতে 2-3 বার ঘুম ভেঙে যায়, আর চোখের সামনে ভেসে ওঠে জুলেখার মুখ। সে মুখও অস্পষ্ট। জুলেখাকে তো আমি আগে ভালো করে দেখি নাই। তোমাদের বিয়ের সময় শুভদৃষ্টি হয় না? হা 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 হা, কেন হবে না? সব বিয়েতেই শুভদৃষ্টি হয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব বরকনেই ওই দিন শুভদৃষ্টিতে দেখে। কিন্তু আমি যে আমার বিয়ের আসরেই ছিলাম না। তার মানে? আমার বিয়ের গল্প বুঝি তোমাদের বলি নাই? তাহলে তো আরও আগে থেকেই বলতে হয়। আমার জীবনে তো সবই অদ্ভুত, আমার বিয়েটাও হয়েছিল অদ্ভুতভাবে। আমি তো বেশ কয়েক বছর আগেই দেশ থেকে চলে এসেছি। বাউন্ডুলের মতন ঘুরে বেড়াই, কোথায় খাই কোথায় শুই তার ঠিক নাই। এখানে তো ঢাকার অনেক লোক আছে জানোই, তারা দেশে গিয়ে আমার সম্পর্কে গল্প ছড়ায়। আমার বাবা মার কানে সেসব গল্পই যায়। ওনারা আমাকে ফিরে যেতে বলেন, কিন্তু আমি তো যাব না। তখন বিজনেস দাঁড় করাতে পারি নাই। হার স্বীকার করে ফিরে যাব? যদি প্রাণে মরার আশঙ্কাও থাকে, তাহলেও কি পুরুষ মানুষ শেষ পর্যন্ত না দেখে হার স্বীকার করে?
আমার বাবা মা তখন জিদ ধরলেন আমাকে বিয়ে করতেই হবে। বিদেশে ছেলে একলা থাকে, এখানে কত হুড়িপুড়ি ঘুরে বেড়ায়। তারা যদি কেউ এ ছেলের মাথা চিবায় খায় কিংবা আমাকে ভেড়া বানায় দেয়, এই ভয় বুঝলে। তা ওনারা সম্বন্ধ আনেন আর আমি ক্যান্সেল করে দিই। আমার তখন কত বয়স? তখন আমার বয়স তখন, দাঁড়াও হিসাব কইরা নিই, হ্যাঁ বছর 30 হবে। আমাদের ওদিকে সকলেরই একটু আগে আগেই বিয়ে শাদী হয়ে যায়। আমার বয়সী অনেকেই 2-3 ছেলেমেয়ের বাবা। শেষ পর্যন্ত একেবারে আর অমত করতে পারছিলাম না। মা জানালেন যে তিনি ওই মেয়েটার ব্যাপারে কথা দিয়ে ফেলেছেন। আমার বাবার শরীর ভালো না, আমি পরিবারের বড় সন্তান, আমার বিয়ে তিনি দেখে যেতে চান। সব বাবা মায়েরাই এরকম কথা বলে, তাই না? তা ঠিক, তবে সে সময় আমার মনটাও হয়তো একটু নরম হয়ে গিয়েছিল। একলা ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এদেশের মেয়েদের সাথে তেমনভাবে কখনো মিশি নাই। মানে মিশেছি, অনেক মেয়ের সাথে আমার বন্ধুত্ব আছে, কিন্তু শুধুই বন্ধুত্ব, তার বেশি আর এগুই না। তোমাকে কিন্তু আমি সত্যি কথা বলছি, তুমি অবিশ্বাস করছো না তো? না না, এর মধ্যে অবিশ্বাসের কি আছে? বন্ধুত্ব হলেই যে প্রেম হবে তার তো কোনো মানে নেই। মেয়েদের সাথে নিছক জৈবিক সম্পর্ক পাতাবার ব্যাপারেও আমার মনের মধ্যে বরাবরই একটা বিতৃষ্ণার ভাব আছে। যাই হোক, তখন আমার ঘর বাঁধার একটা ঝোঁক হয়েছিল নিশ্চয়ই। মেয়েটির কথা শুনেও আমি খানিকটা আকৃষ্ট হয়েছিলাম। ওদের বেশ শিক্ষিত বংশ। জুলেখার এক ঘনিষ্ঠ আত্মীয় বাংলাদেশের একজন নামকরা কবি। নাম শুনলে তুমি নিশ্চয়ই চিনতে পারবে, কিন্তু থাক। জুলেখার বাবাকে খান সেনারা গুলি করে মেরেছিল খুলনার রাস্তায়। জুলেখা নিজের চোখে তা দেখেছে। ভাবো তো, একটা মেয়ের কাছে এটা কতখানি আঘাত। ওই ঘটনা শুনেই আমার মনে হয়েছিল, আহারে, যে মেয়ে অতখানি কষ্ট পেয়েছে তাকে আমার যেমন করেই হোক সুখী করা উচিত। আমি ওই বিয়েতে রাজি হয়ে গেলাম। বিয়ের আসরে তুমি যেতে পারলে না কেন? বর ছাড়া বিয়ে হয়? তখন যে যুদ্ধ বেঁধে গেল, 25শে মার্চের সেই ক্র্যাকডাউন, মনে নেই তোমার? বিয়ের কথাবার্তা, তারিখ সব ঠিকঠাক হয়ে গিয়েছিল, কিন্তু ওই রকম অবস্থায় আমার পক্ষে ঢাকায় যাওয়া সেফ না। বিয়ের অনুষ্ঠান ঠিকই হলো। আমি আমার আব্বার নামে ওকালতনামা দিয়েছিলাম। উনি দিনমোহরের কাগজে সই করলেন। এখানে বসে আমার ফরজ গায়ে হলুদ নামাজ পড়া ইত্যাদি করতে হলো। তারপর আমি সেই টেলিফোন করলাম এখান থেকে। ঠিক সময় টেলিফোনের লাইন পেলে? এদেশ থেকে পাওয়া যায়। অপারেটরকে আগে থেকে বলে রাখছিলাম। অপারেটরের নাম জুহি। বেশ ভাব হয়ে গিয়েছিল আমার সঙ্গে। তার মানে এই দেশে আসবার আগে জুলিখাকে তুমি দেখোনি? না, তা ঠিক নয়, দেখেছি। বিয়ের পর একবার গিয়েছিলাম ঢাকায়, কিন্তু আমাদের তো মস্ত বড় সংসার, বাড়ির সবখানেই মানুষ। সেবার বেশি দিন থাকতে পারি নাই ঢাকাতে। কলকাতায় যেতে হলো একটা স্যাম্পল মালের খোঁজ নেওয়ার জন্যে। তারপর মন্ট্রিয়ালে ফিরে আসতে হলো। জুলেখাকে সঙ্গে নিয়ে এলে না কেন? কিছু অসুবিধা ছিল, এদিকে একটুখানি গুছিয়ে নেওয়া দরকার। একটা ভালো অ্যাপার্টমেন্টের খোঁজ করছিলাম, আর বিজনেসেরও দু একটা ব্যাপার। নতুন বউ তোমার সঙ্গে আসতে চায়নি? তা চেয়েছিল। আসার আগের দিন খুব লাজুকভাবে বলেছিল, আপনি আমারে কবে নিয়ে যাবেন? আমি বলেছিলাম যত শীঘ্র পারি। তুমি 2-1 মাস শুধু সবুর করো। কতদিন পরে এসেছিল? প্রায় 1 বছর। জুলেখার টুসনে আসার কিছুদিন পর আমরা টেক্সাসে গিয়ে আমাদের প্রথম বিবাহবার্ষিকী পালন করলাম। সেটা আমাদের প্রথম হানিমুনও বলতে পারো। বিয়ের পর এতদিন জুলেখা কোথায় ছিল? তার মায়ের কাছে না তোমাদের বাড়িতে? আমাদের বাড়িতে, ঢাকায়। মায়ের কাছে 2-1 বার গেছে, বেশিরভাগ সময় আমাদের বাড়িতে। যাই হোক, টুসনে জুলেখা আসার আগের কথা শোনো। শামীম ফোন করার পরই তো আমার একেবারে অবশ হবার মতো অবস্থা। খালি স্বপ্নই দেখি, স্বপ্নই দেখি। হা হা হা, কি বলবো তোমাকে, সে যে কত সব উদার স্বপ্ন। নতুন বউ আসছে, প্রথম সংসার পাতবে, তা নিয়ে স্বপ্ন দেখবে না? কি কি স্বপ্ন দেখেছিলে মনে আছে? তুমি ঠাট্টা করছো। না শোনো, একটা অন্য কথা বলি। আমার তো হাতে আর ঘাড়ে তখন ব্যান্ডেজ বাঁধা। সেই অবস্থায় এয়ারপোর্টে যাব। নতুন বউ প্রথমেই তো আমাকে দেখে আঁতকে উঠবে। হা হা হা, ঠিকই বলেছ। কেন এরকম হয় বলো তো? বাঙালরা বোধহয় সূর্য বংশের লোক। হ্যাঁ, তারপর কি হলো? আমি ভাবলুম নতুন বউ আমাকে এই অবস্থায় দেখলে ভয় পেয়ে যাবে। তাকে তো বলতে হবে যে এরকম কি করে হলো। কি বলি? যদি বলি পাঞ্জা লড়তে গিয়ে এই অবস্থা, তাহলে সেটা একটা হাসির ব্যাপার হবে। আমাকে হয়তো বোকাই ভেবে বসবে।
প্রথমে ভাবলাম মাগিংয়ের কথা বলবো। রাস্তায় ৩টে গুন্ডা আমাকে ধরে টাকা পয়সা চেয়েছিল, আমি দিতে রাজি হই নাই। একজনের নাকে ঘুষি মারলাম, তারপর পিছন থেকে একজনে ছুরি মারল। বাহ, ভালো গল্প। বইয়ের কাছে সবাই হিরো সাজতে চায়। হা হা হা। আমারও ঠিক সেই কথাটাই মনে হয়েছিল আর হাসি পেয়েছিল। তাছাড়া ও গল্পটা চলে না। আমার ঘাড়ে কোনো উন্ড নাই। একদিন ঠিক জুলেখা বুঝে ফেলবে। তারপর ভাবলাম বলবো যে একটা সাংঘাতিক কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি তো রাত বিরেতে ঘুরে বেড়াই, এরকম অ্যাক্সিডেন্ট যখন তখন হতে পারে। তুমি বড্ড জোরে গাড়ি চালাও। আমার হাতে স্টিয়ারিং থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না। তারপর শোনো, আমি ঠিক করে ফেললাম ওসব কিছুই বলবো না, আমি সত্যি কথা বলবো। আমার চরিত্র ঠিক যেরকম সেটাই আমার স্ত্রী বুঝুক। প্রথম দিন থেকে একটা মিথ্যার ওপর আমাদের সম্পর্কটা গাঢ় করতে চাই না। মিথ্যা কথা বলা আমার ধাতেও নাই। আমি মন স্থির করে ফেললাম, জুলেখার কাছে আমি কোনোদিন কিছু লুকোবো না। জুলেখার সাথে আমার বোঝাপড়া থাকবে যে আমরা সবসময় পরস্পরের সত্য ভাগাভাগি করে নেব। আর এই কথাটা চিন্তা করে কি অদ্ভুত একটা আরাম হলো। স্পষ্ট মনে আছে সেই সন্ধ্যেটার কথা। টুসনে বেশি ঠান্ডা পড়ে না, জানোই তো। পরিষ্কার আকাশ, কাছেই তো মরুভূমি, তাই আকাশ খুব উজ্জ্বল, ঝকঝক করছে তারা। সেই দিকে তাকিয়ে ফিসফিস করে বলেছিলাম, হে আল্লাহ, তোমার দয়া এবার থেকে আমার জীবনটা অন্যরকম হবে। মানুষের পক্ষে একা একা জীবনটা বহন করা বড় কষ্টকর। আমি তো শুধু স্ত্রী চাইনি, আমি আমার জীবনসঙ্গিনী চেয়েছিলাম। জুলেখা সত্যি আমার জীবনসঙ্গিনী। আমার দুঃখ কষ্ট সব সে ভাগ করে নিল। ব্যবসা দাঁড় করাবার জন্য আমাকে তখন প্রচুর খাটাখাটনি করতে হচ্ছে। ও নিজেও হাসি মুখে সব শেয়ার করতে লাগলো। হুম, তুমি অনেকখানি বাদ দিয়ে গেলে। প্রথম দিন দেখা হবার ঘটনা। হ্যাঁ, সে তো জুলেখা এলো ঠিক দিনেই। এয়ারপোর্টে আমি ওকে রিসিভ করলাম। তারপর দুজনে মিলে শুরু করে দিলাম ব্যবসার কাজ। প্রথম দিন থেকেই? নতুন বউ একটা নতুন দেশে এলো, তাকে ধাতস্থ হয়ে নেবার সময় দিলে না? প্রথম দু একটা দিন অমনি গেল অবশ্য। একটু লজ্জা লজ্জা ভাব, একটু আড়ষ্ঠতা তো আছেই। কিন্তু মনে মনে আমি তো তাকে খুব আপন করে নিয়েছি। তার তো আর কোনো দূরত্ব অনুভব করার কথা নয়। তবে জুলেখা স্মার্ট মেয়ে, বিদেশে এসে ঘাবড়ে যাবার মতন নয়। বিয়ের পরপরই আমি যখন ঢাকায় যাই, তখন প্রথম রাত্রিরেই সে বলেছিল যে সে ঢাকায় থাকবে না, এখানে আসবে। ও, তাহলে তোমাদের আগেই বাসসজ্জা হয়েছিল ঢাকাতে? হ্যাঁ, তা একরকম হয়েছিল বলতে পারো। বিয়ের সময় তো আমি উপস্থিত থাকিনি, তাই পরে যখন আমি ঢাকায় গেলাম আবার নতুন করে একটা বিয়ের অনুষ্ঠান হলো, ফুলসজ্জাও হলো। আমার বাবা মায়ের ইচ্ছে ছিল আমি ঢাকাতেই থেকে যাই, কিন্তু প্রথম রাতেই জুলেখা আমাকে দুটো কথা বলেছিল। প্রথমে বলল, আপনি কি এখনই সন্তান চান? আমি উত্তর দিলাম, সেটা তোমার ব্যাপার। সন্তান তো আমি গর্ভে ধরব না, তুমি ধরবে, সুতরাং তুমি যখন চাইবে। আর দ্বিতীয়ত বলল, আমি ঢাকায় থাকতে চাই না, কোনো কারণে ঢাকায় থাকতে ওর অসুবিধা হচ্ছিল। জুলেখার লেখাপড়া করেছিল? হ্যাঁ, বিএ পাশ করেছিল আগেই, স্টুডেন্ট ভালো ছিল। এখানে এসে আবার পড়াশোনা করতে চেয়েছিল। এখানে এসে ভর্তি হল ইউনিভার্সিটিতে? না, প্রথমেই সে কথা উঠে নাই। নতুন সংসার পাততে হবে, ব্যবসাটাকে দাঁড় করাচ্ছি। জুলেখা হয়ে উঠল আমার যোগ্য পার্টনার। আমার অনেক কিছু বলতেই হয় না, নিজে নিজে সে বুঝে নেয়। টেক্সাস থেকে তোমরা সোজা চলে এলে বস্টনে? ঠিক সোজা নয়, ঘুরতে ঘুরতে। তারপর বস্টনে এসে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিলাম। কাছাকাছি আমাদের বাংলাদেশের অনেক লোকজন থাকে, তাদের সাথে আলাপ পরিচয় করিয়ে দিলাম, যাতে জুলেখার একা একা না লাগে। কাছেই থাকতেন ডক্টর আজহারউদ্দিন, আমার কিছুটা আত্মীয় হন। অতি ভালো মানুষ। তিনি আর তার স্ত্রী মিনা ভাবি আমাদের খুবই ভালোবাসতেন। আমি কাজে কর্মে হঠাৎ আউট অফ টাউন গেলে মিনা ভাবি জুলেখার খোঁজ খবর নিতেন। তোমার স্ত্রী প্রথমেই সন্তান চাননি? না, তখনও চাইনি। জুলেখা গান ভালোবাসে, সিনেমা থিয়েটার ভালোবাসে, নদীর ধারে বেড়াতে ভালোবাসে। সেসব বাদ দিয়ে সে তখনই মা হয়ে জড়িয়ে পড়তে চায়নি। আমিও আপত্তি করি নাই, আপত্তি করার প্রশ্নই ওঠে নাই। কিন্তু সেই সময় থেকে আমার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো। তুমি সেটা শুনবে? কেন শুনবো না? বোঝাতে পারবো কিনা জানি না। মেয়েদের যেমন গর্ভ হয়, আমারও সেরকম একটা কিছু হতে লাগলো। না না, পেটের মধ্যে নয়। তুমি ওভাবে তাকাচ্ছ কেন? হা হা হা। আমার পেটে কিছু হয়নি। জিনিসটা জন্মালো আমার বুকের মধ্যে, ঠিক গর্ভের মতনই। প্রথমে ছোট হয়ে একটু একটু করে বাড়তে লাগলো। প্রথমে বুঝতেই পারিনি সেটা কি, পরে বুঝলাম।
সেটারই নাম ভালোবাসা। জীবনে আগে কখনো এমন অনুভব করি নাই। আমার বুকের মধ্যে বিশাল এক ভালোবাসা জন্ম নিয়েছে। সেই ভালোবাসা জুলেখার জন্যে। বুকের মধ্যে সর্বক্ষণ সেই ভালোবাসা রয়েছে বলে আমার কি আনন্দ, কি নতুন জীবনী শক্তি। অবশ্য জুলেখাকে সেই ভালোবাসার কথা ঠিক বোঝাতে পারিনি। আমার তো তোমাদের মতন অত ভাষাজ্ঞান নাই। ভাষা ছাড়াও ভালোবাসা বোঝানো যায়। হয়তো জুলেখা কিছুটা বুঝেছিল, তবে সে যতটা বুঝেছিল আমার ভালোবাসা ছিল তার চেয়ে অনেক বেশি। তোমার বাড়িতে তখন অনেক ছেলেমেয়ে আসতো? আসবে না কেন? আমি বাড়ির দরজা বন্ধ রাখায় বিশ্বাস করি না। যার যখন প্রয়োজন হবে কিংবা ইচ্ছে হবে তখন আসবে। আসলে বুঝলে, প্রয়োজন ছাড়াও কেউ কেউ আসতে চায়। যারা নতুন আসে তারা প্রথম প্রথম খুব মনমরা হয়ে থাকে। এত হোমসিক হয় যে মাথা ঠিক রাখতে পারে না। তখন দেশের কোনো লোকের সঙ্গে বাংলায় কিছুক্ষণ কথা বললে শান্তি হয়। কেউ কেউ নিজের ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না, পরামর্শ চায়, তাই ছুটে আসে আমার কাছে। তবে যখন তখন অনবরত বাইরের লোক এলে নতুন বইয়ের অসুবিধে হতে পারে। জুলেখা আমার পাগলামিগুলো মেনে নিয়েছিল। সে নিজেও মজা পেত। আমি তো পাগল, তা সবাই জানে। আমি যেরকম আমি সেই রকমই। পৃথিবীতে মানুষ যদি মানুষকে ভালো না বাসে, যদি সাধ্যমতন সবাই সবাইকে একটু সাহায্য না করে, তাহলে বেঁচে থাকার সার্থকতা কি বলো? আমার বাড়িতে যে ছেলেমেয়েরা আসতো তারা সবাই খুব পছন্দ করত জুলেখাকে। জুলেখার ফর্সা রং, পাতলা ছিপছিপে চেহারা, পোশাক পরতে জানে মানানসই করে। সে সকলের ভাবি হয়ে গেল। জুলেখা তাদের খাওয়াতে দাওয়াতে কোনো কার্পণ্য করে না। একদিন সে খুব রেগে গিয়েছিল। এক উইকেন্ডে আমি কাজে গিয়েছিলাম ওয়াশিংটন ডিসিতে। রবিবারেই ফেরার কথা ছিল, কিন্তু কাজ মিটিয়ে ফিরতে ফিরতে সোমবার রাত 11টা হয়ে গেল। বাড়ি ফিরতেই জুলেখা বলল যে আইএমটি থেকে জলিল সাহেব 3বার ফোন করেছিলেন, খুব নাকি বিশেষ দরকার। তখন 11টা বাজে। ভাবলাম রাত্রে আর টেলিফোন করব না, সকালেই করব। খিদে ছিল না, তবু জুলেখা জোর করে খেতে বসালো। আমাদের বাড়ি তো সাধারণত নিরিবিলি থাকে না। সেদিন আর কেউ ছিল না, শুধু আমরা দুজন। একটু একটু করে খাবার খাচ্ছিল আর আদর করছিল। আদরটাই বেশি। অপূর্ব একটা সুন্দর সময় কাটছিল। এই সময় আবার টেলিফোন বেজে উঠল। এত রাতে কে ফোন করে? জুলেখাই ধরল। তারপর রিসিভারে মুখ চাপা দিয়ে ঠোঁট মুখ বাঁকিয়ে মজার একটা ভঙ্গি করে বলল, আবার সেই পাজিটা। আমি গিয়ে ফোন ধরলাম। গলার আওয়াজ শুনে অবাক হলাম। জলিল সাহেবই আবার ফোন করেছেন। জলিল সাহেব বিরাট বিদ্বান, এদেশে অধ্যাপক হিসেবে নাম ডাক আছে। আমরা সবাই তাকে খুব শ্রদ্ধা করি। সেই জলিল সাহেবকে জুলেখা বলল, পাজিটা? জলিল সাহেব বললেন, শোনো কামাল, তোমার সঙ্গে আমার বিশেষ একটা দরকার আছে, তাই আগে কয়েকবার তোমার খোঁজ করেছিলাম। তুমি কখন ফিরলে? আমি বললাম, এই খানিক আগে। আপনি কোনো মেসেজ রাখেন নাই। আপনি যদি জুলেখাকে কিছু বইলা দিতেন, তাইলে আমি ফেরা মাত্র আপনার বাড়িতে গিয়ে দেখা করতাম। উনি বললেন, না না, এখন আমার বাড়িতে আসার দরকার নেই। তবে তুমি আজই রাত করে বাড়ি ফিরলে, এখন তোমাকে বলতে একটু দ্বিধা হচ্ছে। না না, বলেন, কি ব্যাপার? আমাদের হোম সেক্রেটারি ওমর সাহেবকে তুমি চেনো? না, চিনি না, তবে নাম শুনেছি। তিনি এসেছেন নাকি এখানে? কোথাও নিয়ে যেতে হবে তাকে? না, তিনি আসেননি, তার ছোট ছেলে আসছে। আজ সকালে একটা টেলেক্স পেলাম। দেখো দেখি, একটু আগে থেকে খবর দেন নাই। তার থাকার জায়গার একটা বন্দোবস্ত করা দরকার। ছেলেটি প্রথমবার আসছে। এয়ারপোর্টে তাকে রিসিভ না করলে সে নিজে দিশা পাবে না। এদিকে আমার এখন অসুবিধা। আমি তারে রিসিভ করব, আপনি এই সামান্য ব্যাপার নিয়ে চিন্তা করছেন কেন? কখন আসবে সে? কোন ফ্লাইট? কয়টার সময়? ছেলেটি 2 দিন বোধহয় বোস্টনে থাকবে। তোমার ওখানে কি তারা রাখতে পারবা? হ্যাঁ, আমার 2টা ঘর আছে, অসুবিধা তো কিছু নেই। এখানে থাকবে? না না, আপনি ওসব বলছেন কেন? এইটুকু সামান্য কাজ। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন জলিল ভাই। আমি একটা কাগজে ছেলেটির নাম, ফ্লাইট নাম্বার ইত্যাদি লিখে নিচ্ছিলাম। জুলেখা এসে দাঁড়িয়েছে পাশে। তলার ঠোঁটটা কামড়ে ধরেছে, মুখে মৃদু মৃদু হাসি। দেওয়ালে ঠেস দিয়ে রেখেছে মাথাটা। লিখব কি? জুলেখার দিক থেকে আমি চোখ ফেরাতে পারি না। জলিল সাহেবকে আমি বললাম, আপনি একদম চিন্তা করবেন না। ছেলেটির পুরা দায়িত্ব আমার রইল। আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমাতে যান। খোদা হাফেজ। টেলিফোন রাখার পর জুলেখা আমার নাকের ডগাটা এক আঙুলে টিপে দিয়ে বলল, বোকা একটা। আমি জুলেখাকে জড়িয়ে ধরতে গেলাম। সে একটু সরে গিয়ে বলল,
ওই পাজিটা তোমাকে বোকা বানালো, অমনি তুমি তা মেনে নিলে? জুলেখা, তুমি জলিল সাহেবকে পাজি বলছো? উনি কত বড় পণ্ডিত জানো? আমাদের দেশের একটা গর্ব। হোক পণ্ডিত, ওই যে ছেলেটা ঢাকা থেকে আসছে, সে কি তোমার ভরসায় আসছে? তোমার সাথে চেনা নাই শোনা নাই? আহা, তাতে কি, দেখা হলেই চেনা হয়ে যাবে। এইভাবেই তো মানুষের সাথে চেনা হয়। ওর দায়িত্ব জলিল সাহেব পুরোপুরি তোমার ঘাড়ে চাপিয়ে দিলেন। কেন? উনি নিজে ছেলেটিকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে পারতেন না? ওর নিজের বাড়িতে জায়গা নাই? কত বড় বাড়ি! জলিল সাহেব ব্যস্ত মানুষ। তুমি বুঝি ব্যস্ত নও? ওয়াশিংটন থেকে 8 ঘন্টা গাড়ি চালিয়ে ফিরলে কী শখ করে? আহা, তুমি বুঝছো না। আমার সাথে কি জলিল সাহেবের তুলনা চলে? ওনার বউ তো গাড়ি চালায়, সুপার মার্কেটে একা একা যায়, ওদের বাড়িতে 3-4খানা ঘর। ছেলেটিকে রাখতে পারতো না বুঝি? তুমি সারাদিন ক্লান্ত হয়ে আবার ভোর 5টায় এয়ারপোর্টে দৌড়াবে? আমার তাতে কোনো অসুবিধা হয় না। তোমার যেতে হবে না, তুমি যেতে পারবে না। তা কি করে হয়? ছেলেটি প্রথম আসছে, নিজে বাড়ি খুঁজে পৌঁছতে পারবে না। জলিল সাহেবের ওপর আমার ভীষণ রাগ হচ্ছে। কিন্তু তুমি ছেলেটির কথা ভাবো, তার তো কোনো দোষ নেই। সে অসহায় অবস্থার মধ্যে পড়বে। শোনো, তুমি গাধার মতন খেটে মরো বলেই সবাই তোমার উপর সুবিধা নেয়। যে যার নিজের দায়িত্ব এড়িয়ে তোমার ঘাড়ে চাপায়। সবাই মনে মনে ভাবে কামাল বোকাটা তো আছেই। আমার স্বামীকে কেউ বোকা ভাবলে এটা আমার সহ্য হয় না। হা হা হা, আমি কি সত্যি বোকা? তুমি নিতান্ত ভালো মানুষ, সেটাকে এ যুগে সবাই বোকামি মনে করে। দেখো, অতি চালাক হওয়ার থেকে বোকা থাকাই ভালো, তাতে মনে শান্তি থাকে। আমি যা করি তাতে মনে শান্তি পাই। কই, খাবারটা শেষ করে নাও। জুলেখা খাবারে হাত দিল না, কোনো কথা না বলে এক দৃষ্টে তাকিয়ে রইল একদিকে। তার ফর্সা মসৃণ কপালটার দিকে মনে হচ্ছিল চাঁদের মতন। আমি তো কবি টবি নই, তবু আমার এই রকম মাঝে মাঝে মনে হয়, বুঝলে? আমি জুলেখাকে সেই কথাটা বলতে যাচ্ছিলাম, তার আগে সে বলল, তুমি যে শেষ রাত্রিরে একজন লোককে এই বাড়িতে নিয়ে আসবে, এখানে কয়েকদিন রাখবে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার তো আমাকে জিজ্ঞেস করলে না? আমার মতামত নিলে না? আমার সুবিধা অসুবিধার কথা জানলে না? তাহলে কি এই বাড়ি শুধু তোমার একার? তুমি যা ঠিক করবে আমাকে তাই মেনে নিতে হবে? আমি অত্যন্ত লজ্জা পেয়ে জুলেখার হাত জড়িয়ে ধরে বললাম, না না না, এটা আমার ভুল হয়েছে। আমি সত্যি বোকামি করেছি। এই সংসার তোমার, তুমি যা বলবে তাই হবে। এতদিন আমি শুধু একটা ঘরে থাকতাম, আমার কোনো সংসার ছিল না। তুমি এসেছো, এবারে সত্যি করে সংসার হয়েছে। তোমার মতামত না নিয়ে আমি একা কোনো সিদ্ধান্ত নিব না। তুমি দেখো, স্বামী অর্থ উপার্জন করবে আর স্ত্রী রান্নাঘর ও শয়নঘরের সব ভূমিকা যথাযথ পালন করবে, এটাই তো এখনও পর্যন্ত বাঙালি পরিবারের প্রথা। স্বামীর জন্য বাইরের জগৎ, স্ত্রীর জন্য অন্দরমহল। রান্নাঘরের পর্দা সরিয়ে স্ত্রী বসবার ঘরে মাঝে মাঝে ঢুকতে পারে অবশ্য, তবে তা প্রায় সময়ই অতিথিদের জন্য চা জল খাবার দেবার জন্যে। স্ত্রীকে মাঝে মাঝে গল্প করার জন্য ডাকা হয় বটে, কিন্তু অ্যাস্ট্রেটা যদি সিগারেটের টুকরোতে ভর্তি হয়ে যায়, তবে স্ত্রীকেই উঠতে হবে সেটা পরিষ্কার করার জন্য। আড্ডার মাঝখানে নতুন কেউ এলে স্ত্রী আবার চায়ের জল বসাতে যাবে। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বাইরে বেড়াতে যাওয়া হবে বটে, তবে কিছু নির্বাচিত দৃশ্য দেখবার মতন। স্ত্রীর হাতে কিছু থোক টাকা দেওয়া হবে শাড়ি টাড়ি কেনার জন্যে। হোটেলের কাউন্টারে দাঁড়িয়ে স্বামী যখন ডেস্ক ক্লার্কের সঙ্গে কথা বলে, তখন পেছনে দাঁড়ানো স্ত্রীকে মনে হয় একটি ঝলমলে কাপড়ের পুটলি। ভেস ক্লার্ক যদি কোনো যুবতী হয়, স্বামী তার সঙ্গে হাসি মশকরা করতে পারে, কিন্তু কোনো অচেনা পুরুষের সঙ্গে স্ত্রী হেসে হেসে কথা বলছে, এ দৃশ্য অবিশ্বাস্য। কামালের কি করে যেন ধারণা হয়ে গিয়েছিল নারী ও পুরুষের সব ব্যাপারেই সমান অধিকার থাকা উচিত। দুজনে একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে থাকতে গেলে সব কাজ সমানভাবে ভাগ করে নিতে হবে, দুজনের মতামতের মূল্যও সমান। এরকম একটা ধারণা থাকা আর সত্যি সত্যি প্রতিদিনের জীবনে এই আদর্শ কাজে পরিণত করা এক কথা নয়। কামাল বেশি বেশি কাজ করে, কাজের নেশা আছে বলেই সে অক্লান্ত। জুলেখা রান্না করতে গেলে কামাল তার পেঁয়াজ কুচিয়ে দেয়, খাওয়ার টেবিলটা সেই মুছে রাখে। খাওয়ার পর জুলেখার আপত্তি সত্ত্বেও এঁটো প্লেট বাসন ধুয়ে ফেলে চটপট। বেসমেন্ট থেকে সে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে আনে। কোনোদিন বাড়ি ফিরে যদি সে দেখে জুলেখা একখানা বই পড়ছে, অমনি সে বলে ওঠে, না না, আজ আর রান্নার ঝামেলা যাওয়ার দরকার নেই, আমি কয়েকখানা স্যান্ডউইচ বানিয়ে ফেলছি, দেখো না কত তাড়াতাড়ি হয়ে যাবে। জুলেখাকে সে গাড়ি চালানো শেখায়,
জুলেখাকে সে তার ব্যবসার কাজকর্ম বুঝিয়ে অর্ধেক ভার নিতে বলে। জুলেখা বুদ্ধিমতী, কোনো কিছুই শিখতে তার দেরি হয় না। একদিন জুলেখা বলল, চলো আজ আমরা একটা সিনেমা দেখতে যাব। সিনেমা? কোথায়? ড্রাইভ ইন টুতে একটা ভালো ছবি দেখাচ্ছে। কেন, টিভিতে আর সিনেমা নেই? ওখানে পল নিউম্যানের একটা ছবি দেখাচ্ছে, খুব নাম করা। আজ শুক্রবার না? শুক্রবার রাত্রিরে টিভিতে তো ভালো সিনেমা দেখায়। কাগজটা দেখো না, জুট ব্যাগের যে অর্ডারটা আজ পেলাম তার হিসাবটা আজ রাতের মধ্যেই করে ফেলতে হবে। তুমি টিভি দেখো, আমি হিসাবটা করে ফেলি। কামাল নিজে খবরের কাগজ খুলে বিভিন্ন চ্যানেলের টিভি প্রোগ্রামের মধ্যে খুঁজে বার করল দুটি বিখ্যাত ফিল্মের নাম, রোনাল্ড কোলম্যান, গ্যাগরি প্যাক, এভা গার্ডনার, সুসান হ্যাওয়ার্ড। এরা সব রয়েছে সেই দুই ফিল্মে। 50-এর দশকে এইসব তারকার নামের ডাকে গগন ফাটত। টিভি খোলা রইল। জুলেখা জানলার পাশে গিয়ে পর্দা সরিয়ে দিল। আজ সারাদিন কয়েক পশলা বৃষ্টি হয়েছে। সন্ধ্যের পর পরিষ্কার আকাশ, ঝকঝকে নীল, দুধের মতন জ্যোৎস্না গড়াচ্ছে। রাস্তা দিয়ে চলছে অসংখ্য গাড়ির স্রোত। এই শহরটাতে প্রচুর ছাত্রছাত্রী, তাই পথ দিয়ে হেঁটেও যায় অনেকে। কত বিচিত্র রঙের পোশাক। এরকম রাতে ড্রাইভ ইন সিনেমায় স্বামীর পাশে বসে যে কোনো ছবি দেখায় যে আনন্দ, তার সঙ্গে কি বাড়িতে বসে পুরনো ক্লাসিক ফিল্ম দেখার কোনো তুলনা চলে? এইসব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের প্রশ্ন খাটে না। কামাল তো বুঝতেই পারছে না যে সে তার স্ত্রীকে কোনো ব্যাপারে বঞ্চিত করছে। তা বলে যে জুলেখা রাগ বা অভিমান করে রইল তা নয়। অনেক রাতে সে পাশের ঘরে এসে দেখল টেবিলে কাগজপত্র ছড়ানো। কামাল কপালে হাত রেখে ঘুমিয়ে পড়েছে। জুলেখা তার পিঠে হাত দিয়ে নরম করে ডাকল, এই শুতে চলো। কামাল ধর্মর করে জেগে উঠে বলল, দাঁড়াও, আর একটুখানি বাকি আছে, শেষ করে নিই। আর 15 মিনিট, কাল সকালে টাইপ করে ভাউচারগুলো পাঠাতে হবে। জুলেখা কোমল জেদের সঙ্গে বলল, না, তোমার ঘুম এসে গেছে। কাল সকালে যেটুকু বাকি আছে শেষ করবে। কাল যে 8টার মধ্যেই বেরিয়ে পড়তে হবে। আমি ভোরে উঠব, আমি তোমাকে টাইপ করতে সাহায্য করব। কামালের বুকের মধ্যে দপদপ করে উঠল। সেই যে কঠিন বলের মতন ভালোবাসা তার বুকের মধ্যে জন্মে গেছে, সেটা যেন আরেকটু বড় হয়ে ওঠে। দুহাতে সে জুলেখার কোমর জড়িয়ে ধরে। এর দিন তিনেক বাদে নিউ জার্সি থেকে ফেরবার পথে কামালের হঠাৎ মনে পড়ে জুলেখা পল নিউম্যানের কি একটা ফিল্ম দেখার কথা বলেছিল না? কি যেন ফিল্মটার নাম? জুলেখা বুঝি পল নিউম্যানের ভক্ত? ঠিক আছে, পল নিউম্যানের যতগুলি ফিল্মের ক্যাসেট পাওয়া যায় সবগুলো সে একদিন ভিডিও লাইব্রেরি থেকে ভাড়া করে নিয়ে যাবে। আকাশ সেদিন মেঘলা, শিগগিরই আসছে পাতা ঝরার দিন। কামাল জানে জুলেখা তাকে ভালোবাসে, কিন্তু তবু সে জুলেখার চরিত্র ঠিক মতন বুঝতে পারে না। জুলেখা হাসতে জানে, হাসলে তাকে আরও সুন্দর দেখায়। এক এক সময় সে এমন হাসিতে উচ্ছল হয়ে ওঠে যেন একটা পাহাড়ি নদী হঠাৎ জলপ্রপাত হয়ে গেল। আবার সেই জুলেখাই যে কখন আকস্মিকভাবে গম্ভীর হয়ে যাবে তার ঠিক নেই। নানা রকম মজার কথা শুনলেও তার প্রতিক্রিয়া হবে না। কথা বলতে বলতে সে হঠাৎ উঠে জানলার কাছে চলে যায়, কিংবা আয়নার সামনে দাঁড়ায়। তখন কামালের মনে হয় এই মেয়েটি এখনও তার খুব অচেনা। সংসারের জন্য বাজার টাজার সব কামাল নিজেই করে। কখনো জুলেখাকেও সে নিয়ে যায় সুপারমার্কেটে। তার ব্যবসার অবস্থা যখন যেমনই থাকুক, খরচের ব্যাপারে তার কোনো কার্পণ্য নেই। তবু জুলেখা এক একদিন বলে, তুমি সব জিনিস নিজে কিনবে কেন? আমি আমার ইচ্ছে মতন যা খুশি কিনতে পারি না? কামাল বলল, নিশ্চয়ই পারো, তোমার যা খুশি কেন, তোমার নামে ক্রেডিট কার্ড করে দিচ্ছি। জুলেখার দোকানে ঘোরার সময় কামাল তার পাশে থাকে, গাড়ি ঠেলতে সাহায্য করে। জুলেখা কোনো দামি গায়ে মাখার সাবান পছন্দ করলে কামাল বলে ওঠে, একটা কেন, 2টা নাও। একদিন সন্ধেবেলা কামাল বাড়ি ফেরা মাত্র জুলেখা বলল, আজ আর কিন্তু কোনো কাজের কথা বলবে না, যাও হাত মুখ ধুয়ে এসো। অন্য কোনো লোকজন আসার আগেই আমরা ডিনার সেরে নেব। কামাল বাথরুম থেকে বেরোতেই দেখে জুলেখার হাতে একটা নতুন শার্ট, ঠোঁটে মিটিমিটি হাসি। এ কি, এই জামা কার? তোমার আবার কার? নতুন জামা? আমার জন্যে? কে কিনেছে, তুমি? আমার তো জামা অনেকগুলোই আছে। তা থাক, তবু আমার ইচ্ছে হলো কিনেছি। তুমি একা বেরিয়ে গিয়ে কিনলে? এই যে দেখছি দামি শার্ট, তুমি শুধু শুধু এতগুলো ডলার বাজে খরচ করলে? আমার বুঝি কোনোদিন তোমাকে কিছু দিতে ইচ্ছে করে না? আজ তোমার জন্মদিন, তাও তো তুমি জানো না। জন্মদিন আমার? সত্যি কামাল তার জন্মদিনের কথা অনেক বছর খেয়ালই করেনি। ঢাকাতেই ছিল সে একটি যৌথ পরিবারের জ্যেষ্ঠ সন্তান।
এই বিদেশে ওসব কে মনে রাখবে? জুলেখাই বা জানল কি করে? কামাল তো কোনোদিন বলেনি। মেয়েরা অনেক কিছু জেনে যায়। কামালের বুকের ভেতরটা আবার মোচড়াতে থাকে। জুলেখার জন্মদিন কবে সেটা জেনে নিতে হবে গোপনে। সেদিন সে জুলেখার পায়ের কাছে সারা বিশ্ব উজাড় করে দেবে। তাদের পরের বিবাহবার্ষিকীর সময় কামাল আর কোনো কাজ রাখবে না। জুলেখাকে নিয়ে সে চলে যাবে গ্র্যান্ড ক্যানিয়ন কিংবা মায়ামি বিচে। জুলেখা সেদিন কামালের জন্য বিশেষ যত্ন করে নানা পদ রান্না করে রেখেছে। কামাল যে সর্ষে বাটা দিয়ে মাছ ভালোবাসে, তাই এখানে এসে নতুন করে মাছ রান্না শিখেছে। আবেগে কামালের গলায় বাষ্প জমে গেল। জুলেখার হাত জড়িয়ে ধরে সে বলল, জুলেখা, তুমি আমার জীবনের ধ্রুবতারা। তুমি না আসলে আমার জীবনটা যে কি হতো কি জানি। তুমি আমার সব কিছু বদলে দিয়েছ। তোমাকে সাথে পেয়ে আমার এখন সব সময় মনে হয় আমি অনেক বড় কাজ করতে পারি। হাতটা ছাড়িয়ে নিয়ে জুলেখা কৌতুকের সুরে বলল, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করলে তাকেও ঠিক এই কথা বলতে। কামালের বুকে যেন দুম করে একটা বাইরের ধাক্কা লাগলো। এই মুহূর্তে জুলেখার কাছ থেকে সে এমন নিষ্ঠুর কথা প্রত্যাশা করেনি। তুমি কেন এই কথা বললে জুলেখা? তুমি বোধহয় জানো না, আমার বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। এর আগেও আমার মা বাবা অনেকবার জোর করেছিল, আমি রাজি হইনি। আমি তো নিছক একটা স্ত্রী চাইনি, যে শুধু রান্না করে দেবে। আর তুমি কি করে জানলে আমি অন্যরকম? আমাদের সম্বন্ধ হয়ে যাবার পর তুমি আমাকে চিঠি লিখেছিলে। সেই চিঠিতেই তোমার মনের পরিচয় পেয়েছি। তারপর তোমাকে যখন দেখি তখনই বুঝেছি তুমি আমার জীবনের গাইডিং লাইন হবে। দিনে দিনে সে বিশ্বাস আমার ক্রমশই বাড়ছে। তুমি একটা পাগল। কেন? আমি পাগল কেন? তুমি আমার জীবনের প্রথম এবং একমাত্র নারী। আগে কখনো বুঝিনি যে কোনো মেয়ে কোনো পুরুষের জীবনকে এতখানি বদলে দিতে পারে। আচ্ছা জুলেখা, তুমি কি আমাকে ছাড়া আর কারোকে? তীক্ষ্ণ স্বরে হেসে উঠে জুলেখা বলল, তুমি সত্যিই একটা পাগল। চলো, খেয়ে নিচে চলো। এতক্ষণ আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি প্রেমের উপন্যাস, ভালোবাসা প্রেম নয়। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করুন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।